রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই বিরোধীর ভূমিকাটা অন্তত রাস্তায় নেমে কে নেবে, এই প্রশ্নটা যখন দানা বাঁধছিল তখন আমরা আশ্চর্যভাবে দেখলাম তৃণমূল কংগ্রেস এখনও ততটা আগ্রাসী ভূমিকা নিতে না পারলেও বামেরা কিন্তু প্রবলভাবে রাস্তায় নামার চেষ্টা করছে এবং সেই চেষ্টা করার ক্ষেত্রে তাদের টেক্কা অবশ্যই সংখ্যালঘু। কিন্তু সেই সংখ্যালঘু তাস, সেই ইস্যু তা কি বামেদের আবার নতুন করে ডিভিডেন্ড আদৌ দেবে? আজ এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। অনেকে বলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট নামে যে পার্টিটাকে আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় দেখেছি, সিপিআইএম বলে যাকে আমরা চিনি, তার নাম নাকি বকলমে পাল্টে গেছে। বিরোধীরা এবং অনেকেই যারা রাজনীতিকে একেবারে নিয়মিত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, তারা ঠাড়ে ঠোড়ে মজা করে বলে থাকেন এই কথাটা, যে সিপিআইএম এখন নতুন এক অ্যাব্রিভিয়েশনে পরিণত হয়েছে, কমিউনিস্ট পার্টি ইসলামিস্ট মার্কসিস্ট। কেন বলছি এত বড় একটা কথা? কারণ আছে অবশ্যই। আমরা ঠিক নতুন সরকারের 8 দিন হতে না হতেই দুটো ছবি খুব নিশ্চিন্তভাবে দেখে ফেললাম, যার মধ্যে হয়তো আগামী দিনের কোনো একটা ইঙ্গিত লুকিয়ে আছে রাজ্য রাজনীতি কোন পথে এগোবে তার। তিলজলায় অবৈধ নির্মাণ ভাঙতে পৌঁছল বুলডোজার, এবং সেই বুলডোজারের সামনে যখন জনতার বিক্ষোভ, তখন সেখানে এটাকে একটা নতুন রাজ্য সরকারের ফ্যাসিস্ট পদক্ষেপ চিহ্নিত করতে হাজির হয়ে গেলেন শতরূপ ঘোষ, বামপন্থীরা। এমন একটা ওয়ার্ড 66 নম্বর, যদি আমি খুব ভুল না করি। একসময় জাভেদ খানের রীতিমতো গড় ধরা হতো, এখন সেখানে তার ছেলে, তার পুত্র ফয়েজ আহমেদ খান, তৃণমূলের থেকে, তাদের এলাকা বলে পরিচিত। দীর্ঘদিন এখানে বামেরা জমি হারিয়েছিল, কিন্তু এখন যখন 4 মের নির্বাচনের ফল বেরোনোর ধাক্কা পুরোপুরি তৃণমূল শিবির থেকে কাটেনি, তারা যখন অগোছালো, একটু অবিন্যস্ত, কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত সেটা নিয়ে যখন তাদের মধ্যে একটা ডিসিশনের অভাব দেখা যাচ্ছে, ঠিক তখনই ময়দানে নেমে পড়ার চেষ্টা করছে বামেরা। আবার সেই একই জিনিস আমরা দেখলাম, সংখ্যালঘুদের ইস্যুকে তারা হাতিয়ার করতে চাইছে এই প্রতিবাদের রাস্তায় ফেরায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংখ্যালঘু নির্ভর রাজনীতি, যার অতীতে বহুবার সুবাদ, যার সুবাদে বামেরা তাদের একটা ভোট ব্যাংক বানাতে পেরেছিল, সেটা কি আবার নতুন করে তাদের ডিভিডেন্ড দেবে? যারা শেয়ার বাজার সম্পর্কে অবহিত তারা হয়তো জানেন যে এমন কিছু শেয়ার হয় যেগুলোকে অনেকেই বলেন ব্লু চিপ। সেই ধরনের কিছু শেয়ার অনেক মানুষ লগ্নি করেন, আমৃত্যু তার থেকে তারা ডিভিডেন্ড পান। আমি জানি না ভারতের যারা বিরোধী রাজনৈতিক স্পেসে এই মুহূর্তে রয়েছেন তারা সংখ্যালঘু ভোট ব্যাংককে ওই চোখে দেখেন কিনা, ওই প্রিজমে দেখেন কিনা। কিন্তু আমরা যদি একটু এই রাজ্যের রাজ্য রাজনীতির, ভোট রাজনীতির পালাবদলগুলোর দিকে বেশি না, মাত্র 15 বছর পিছিয়ে যাই, তাহলে দেখব 2011-এ বামফ্রন্টের হাত থেকে যখন ক্ষমতা চলে গেল, যখন তারা সরকার থেকে বিরোধী হয়ে গেলেন, তারপর থেকে 2026 এখনো পর্যন্ত, একটা 2016, একটা 2021 এবং এবারের নির্বাচন, 3টে নির্বাচন পেরিয়েও বামেরা কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো দাগ কাটতে পারেনি। কখনো তারা 7% ছিল, সেখান থেকে তারা পৌঁছে গিয়েছিল 6 একটা পার্সেন্টেজে, আর এবারে আরও প্রায় 1.5% ভোট কমে গিয়ে, ভোট পার্সেন্টেজ হারিয়ে ফেলে বামেরা শেষ বিধানসভা নির্বাচনটা শেষ করেছে। গতবার 2021-এ তারা 0-এ নেমে গিয়েছিল। 2026 তুলনামূলকভাবে তাদের খাতা খোলার সুযোগ দিয়েছে, একটা বিধায়ক অন্তত তাদের বিধানসভায় পৌঁছেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিম বাংলায় 34 বছর শাসন করা একটা দল
তারা এইভাবে অস্তিত্ব রক্ষার লড়াইতে কেন আজকে এসে দাঁড়িয়েছে? 2016 নির্বাচনে যখন বামেরা তৃণমূলকে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছিল, তখনও সেভাবে বিজেপির ভিত শক্ত হয়নি এই রাজ্যে। তখন অনেকেই বামেদের হারের পেছনে যুক্তি দিয়েছিলেন যে 2011-এ যে কারণে প্রবল অ্যান্টি ইনকামবেন্সিতে মানুষ সিঙ্গুর, নন্দীগ্রাম সমস্ত ইস্যু মিলিয়ে বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছিল 2011-এ, তার ঠিক 5 বছর পর একটা নির্বাচন হচ্ছে 2016-এ, যেখানে বামেরা কিন্তু তাদের প্রতি মানুষের আস্থা ফেরাতে পারেননি, ভোটাররা তাদের দিকে মুখ তুলে চাননি। কিন্তু 2021 ততদিনে সেই বামেরা অনেকটা ক্ষয়িষ্ণু হয়েছে এবং শক্তি বাড়িয়েছে বিজেপি। এবং আমরা দেখলাম প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো বিধানসভা যেখানে বামেরা শূন্য। সেখান থেকে আরও 5 বছরের জার্নিতে প্রচুর প্রমিস, প্রচুর মন্থন, প্রচুর ফিরে দেখা, ভুল ত্রুটি খুঁজে দেখা, পোস্টমর্টেম পারফরমেন্সের চুলচেরা হিসেব, তারপরে বামেদের পারফরমেন্স একজন বিধায়ক, এবং সেটাও দক্ষিণবঙ্গ বা কলকাতা শহর বা কলকাতার প্রাণকেন্দ্র ধরে কোথাও নয়, ডোমকল থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফেনোমেনাটাকে আমরা কি শুধু বঙ্গ সিপিএমের একটা পরিণতি হিসেবে দেখব? উত্তরটা বোধহয় না। কারণ এবারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন হয়েছে কেরালাতেও। সেই কেরালা যেখানে দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের একটা ইতিহাস আছে, এবং পশ্চিমবঙ্গ থেকে বামেরা বিদায় নিলেও যে কেরালা কিন্তু তবুও বামেদের দিকে মুখ ফিরিয়ে নেয়নি। এবার সেই কেরালাতেও হার। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা উত্তর রাজনীতিতে এমন একটা জাংচারে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো বামপন্থী সরকার নেই। এটাও কিন্তু অবশ্যই একটা ভাবনার বিষয়, অন্তত যারা বাম রাজনীতিকে বিশ্লেষণ করেন তাদের কাছে রীতিমতো রিসার্চের টপিক হতে পারে। এবারে বামেদের তরফ থেকে যিনি বিধানসভায় গেছেন তার অর্থবল যথেষ্ট ছিল। যারা নির্বাচন ফলো করছিলেন, সেফোলজিস্টরা তারাও ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি একটা অর্থবলের লড়াই তুলে ধরবেন। সংগঠনও ছিল তার এলাকাতে, তার খানিকটা যথেষ্ট প্রভাব ছিল, এবং সবথেকে বড় যে প্রভাবটা ছিল সেটা হচ্ছে তিনি নিজেও কিন্তু একটা সংখ্যালঘু অঞ্চলে লড়াই করছিলেন, নিজে সংখ্যালঘু হিসেবে। ফলে সেই জয়টাকে সেই প্রার্থীর ব্যক্তিগত প্রভাব বা ক্যারিশমা হিসেবে দেখা উচিত, নাকি বাম রাজনীতির শূন্য থেকে আবার এক অর্থাৎ খাতা খোলা হিসেবে দেখা উচিত? তাই নিয়ে কিন্তু যারা রাজনৈতিক পর্যবেক্ষক তাদের মধ্যে দ্বিমত আছে। অর্থাৎ এটা বামেদের কোনো ইস্যুভিত্তিক লড়াইয়ের ফসল কিনা সেটা কিন্তু ভেবে দেখার সময় হয়েছে। শহর, আধা শহর, গ্রাম, একটা সময় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তীর্ণ অংশে বলা হতো বামেদের একটা ভোট ব্যাংক আছে। ইনফ্যাক্ট বাংলা মিডিয়ায় এই যে ভোট ব্যাংক টার্মটা, সেটাও কিন্তু ওই বাম ভোট ব্যাংকের কথা উল্লেখ করতেই ব্যবহার হতো। কিন্তু এই টার্মটা সম্পর্কে অনেকেই আপত্তি তোলেন, জানেন তো। যখনই আপনি কোনো ভোটারদের যারা ব্লকে ভোট করছেন তাদের ভোট ব্যাংক হিসেবে ভাববেন, তখনই অনেক হিসেব গণ্ডগোল হয়ে যায়। এই বাম ভোট ব্যাংক শব্দটা যদি আমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমার কাছে কিন্তু একটা অক্সিমোরন। কারণ কোনো মানুষ বা কোনো প্রজন্ম হয়তো কোনো আন্দোলনকে দেখে প্রভাবিত, বা তারা বেশ কয়েকবার, 2বার 3বার 4বার এমনকি 5টা নির্বাচনেও পরপর ভোট দিতেই পারেন, কিন্তু তাতে কিন্তু এটা কখনোই নিশ্চিত হয় না যে তার পরের প্রজন্ম বা তার বাড়ির অন্য সদস্যরা সবাই বারবার ওই একই প্যাটার্নে ভোট দিয়ে যাবেন। ভোট এমন একটা সিদ্ধান্ত যেটা মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে নেয়। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম আছেন। এখনও পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা আলোচনা শুনি, অমুক বাড়িটা কংগ্রেসের বাড়ি, অমুক বাড়িটা বাম বাড়ি। নিশ্চয়ই যে দীর্ঘ আন্দোলনের একটা ইতিহাস, তার যে প্রভাব হয়তো অনেক সময় স্টিকারের মতো
কোনো প্রজন্মের পিঠে সেঁটে আছে, তাদের হয়তো এক সময়ের রাজনৈতিক ন্যারেটিভে এইভাবে চিহ্নিত করার একটা প্র্যাকটিস ছিল বাংলায়। কিন্তু এখন কি আর সেটা প্রাসঙ্গিক? কেন এই কথাটা বলছি? সেফোলজিস্টরা অনেক সময় এই টার্মগুলোকে খানিকটা আমার মনে হয় কাল্পনিকভাবে ব্যবহার করেন। ভাবার চেষ্টা করুন, 2006 পর্যন্ত যারা বামেদের ভোট দিয়েছিলেন এবং একটা সময় যে বুদ্ধবাবুর গলায় আমরা শুনেছিলাম আমরা 235 ওরা 35, বিরোধীদের তিনি চিহ্নিত করেছিলেন, সেই মন্তব্যটার মধ্যে অনেকে একটা চাপা অহংকার, একটা তাচ্ছিল্য, একটা দম্ভ, তার একটা রেশ দেখেছিলেন। সেখান থেকে ঠিক উল্টো পালাবদল আমরা দেখেছিলাম 2011-য়। তৃণমূল একেবারে ফ্লাডগেটের মতো পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধী থেকে শাসকের চেয়ারে পৌঁছে গিয়েছিল। আবার 15 বছর বাদে একটা পালাবদল, এবং গত 10 বছর ধরে আমরা বারবার আমাদের কানে প্রায় তালা লেগে গেছে বহু বিশেষজ্ঞদের মধ্যে, ওই যে আমি বারবার যাদের কথা বলি, বাম বাস্তুতন্ত্রের মিডিয়া, সেই ইকোসিস্টেম, তারা বারবার ওই বাম ভোটটাকে বলার চেষ্টা করে সেটা নাকি রামে শিফট হয়েছে। সেই ভোট ব্যাংকটা 2011 থেকে যেটায় ভাঙন শুরু হয়েছিল সেটা 16 পেরিয়ে 21, 21 পেরিয়ে 24, 24 থেকে 26, ক্রমশ বিজেপিকে একটা সময় যারা পশ্চিমবঙ্গে শূন্য ছিল সেখান থেকে 3, তারপর 77, তারপর 207-এ পৌঁছে দিয়েছে। তাহলে সেই অংশটাকে বারবার প্রত্যেকটা নির্বাচন এলে শুধু টার্মিনোলজির খাতিরে বাম ভোট ব্যাংক রামে ভোট দিচ্ছে এইভাবে চিহ্নিত করা কি যায়? আমার মনে হয় এখানে পুরনো বামেরা একটা বিরাট বড় ভুল করে ফেলেন। ভোটার চিহ্নিতকরণের এই যে প্র্যাকটিসটা, সেই সমীকরণটায়, সেই অঙ্কটায় বোধহয় তাদের একটা মেজার কোনো ভুল হচ্ছে। কেন কথাটা বলছি? তার কারণ এই পুরনো বামেরা কিন্তু তাদের রিমোটটা অন্তত পার্টির দিক থেকে কিছুটা হলেও নতুনদের হাতে তুলে দিয়েছেন। আমরা বহুদিন ধরে 2011 থেকে আমাদের পেশাদার জীবন থেকে বারবার বামেদের নির্বাচনী ব্যর্থতায় একটা টার্ম খুব শুনি, বামেরা বিশ্লেষণ করছেন নির্বাচনী ফলাফল, পরাজয় ব্যর্থতার কারণ খতিয়ে দেখছেন, দলের শুদ্ধিকরণ হবে এবং তরুণ রক্তের আমদানি করা হবে। তো ফাইনালি আমরা সেই তরুণ তুর্কিদের বামেদের দেখছি। আমরা কিন্তু শুধু 2026 নয়, তার আগে থেকেই দেখছি। 2021-এও আমরা দেখেছিলাম, শতরূপ ঘোষকে আমরা দেখেছি, 3বার তিনি নির্বাচন হেরেছেন, কম বয়সী নেতা। মোহাম্মদ সেলিমের হাতে দলের দায়িত্ব এসছে। আমরা এর আগে দীপশিতাকে রাজনীতিতে দেখেছি, ভোটে দাঁড়াতে দেখেছি, মীনাক্ষীকে দেখেছি, একই সঙ্গে আমরা ঐশী ঘোষকেও দেখেছিলাম। এবারের নির্বাচনে ঐশী লড়াই করেননি, কিন্তু দীপশিতা, কলতান, সায়নদেব, তার পাশাপাশি আফরিনের মতো তরুণরাও ছিলেন, কলতান ছিলেন। কিন্তু আমরা দেখলাম আলটিমেটলি প্রত্যেকের পরিণতিটা দাঁড়িয়েছে প্রায় এক। কেউ খুব অল্পের জন্য জামানত বাঁচাতে পেরেছেন, কেউ পারেননি। কিন্তু বামেদের থেকে বিভিন্ন কেন্দ্রে যে এক্সপেকটেশনটা মনে করা হচ্ছিল, কেউ তাদের ডার্ক হর্স চিহ্নিত করছিলেন, কেউ বলছিলেন যে এই কেন্দ্রগুলোতে বামেরাই নাকি তৃণমূলকে চ্যালেঞ্জ করবে, বাস্তবে সেই ছবি না দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে কোথাও দেখা যায়নি। কেন দেখা গেল না? 2011-র সেই যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল বামেদের সম্পর্কে মানুষের মনে, সেই ব্যাগেজ কি বাংলার ভোটাররা এখনো ক্যারি করছেন? ভাবার সময় হয়েছে। এর মাঝখানে অর্থাৎ 2021 থেকে 26-এর মধ্যে দুটো নির্বাচনের মাঝামাঝি রাস্তায় বামেদের ভূমিকাটা কেমন ছিল সেটা একটু তাকানো যাক পেছন ফিরে। অভয় আন্দোলন আমরা দেখেছি এর মধ্যে, যাতে অবশ্যই বামেদের একটা সক্রিয় ভূমিকা ছিল, যদিও সেই আন্দোলনকে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মের তরফ থেকে চেষ্টা হয়েছিল একটা অন্যরকম জ্যাকেট পরিয়ে রাখার, একটা অরাজনৈতিক জ্যাকেট চাপিয়ে রাখার। কিন্তু সেই আন্দোলনের ক্ষেত্রেও মানুষ ভুলে যাননি, মানুষ কিছু ঘটনা চোখের সামনে দেখেছিলেন। সেই আন্দোলনে যখন অগ্নিমিত্রা পাল যোগ দিতে গেছেন বা বিজেপির কেউ যোগ দিতে গেছেন, তাদের কিন্তু গো ব্যাক শুনতে হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকেও গো ব্যাক শুনতে হচ্ছে। এবং তারপর আমরা নিজেরা অনেক সময় নাগরিক মিছিলে হেঁটেছি, যে মিছিলকে হয়তো কখনো কোনো স্কুলের অ্যালামনিদের মিছিল বলা হয়েছে, কখনো অন্য কোনো অফিস, কোনো পাড়া, কোনো নাগরিক সংগঠন তাদের তরফ থেকে মিছিল হয়েছে অভয়ার জন্য। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিভিন্ন পকেটে বিভিন্ন সময় দীর্ঘ সময় ধরে অভয়ার সেই আন্দোলন চলেছিল, রাত দখল হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখেছি শেষ পর্যন্ত সেই আন্দোলনের রাশ আবার ঘুরে ফিরে চলে গেছে বামেদের হাতে, এবং তারা সেটাকে একটা মার্কেটিংয়ের অংশ হিসেবে বেছে নিয়েছেন। বামেরা এবং অতি বামেরা সমানভাবে তারা সক্রিয় ছিলেন। অভয়ার আন্দোলনের নামে নাইট রিক্লেম হয়েছে, রাত দখল হয়েছে মেয়েদের, ডাফলি বেজেছে, এমনকি কাশ্মীর বাঙ্গে আজাদির স্লোগানও আমরা শুনেছি। কিন্তু বাস্তবে বামেরা এই প্রত্যেকটা ঘটনা থেকে কতটা ডিভিডেন্ড পেয়েছে? একই কথা বলা যায় 26,000-এর চাকরি বাতিল নিয়ে। দীর্ঘদিন ধরে সমস্ত যোগ্য চাকরি হারারা তারা রাজপথে ছিলেন, সেখানেও বামেদের সংগঠন আন্দোলনে ছিল। কিন্তু দিনের শেষে সেই রাস্তার আন্দোলনের কোনো লভ্যাংশ বামেরা কি তাদের ইভিএম বাক্সে তুলতে পারল? উত্তরটা বোধহয় না। তার কারণ কি? অনেকে হয়তো বলতে পারেন যে বাম রাজনীতির একটা মূল অংশই হলো জন আন্দোলন। পশ্চিমবঙ্গের বামেদের 34 বছরের যে শাসনকাল, সেটাকে যদি একটু ভালো করে খতিয়ে দেখা যায়, প্রমোদ দাশগুপ্তদের আমল থেকে জ্যোতি বসুরা এবং বুদ্ধদেব ভট্টাচার্যরা, শৈলেন দাশগুপ্ত থেকে বিমান বসু, অনিল বিশ্বাস, প্রত্যেকের এদের পশ্চিমবাংলার শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামীণ বিভিন্ন আন্দোলনগুলো, সেখানেও কিন্তু বামেদের একটা মূল ভূমিকা ছিল একদম সামনে থেকে। বর্গা আন্দোলন, জমির জন্য আন্দোলন, শ্রমিকের জন্য আন্দোলন, সেই আন্দোলনগুলোই কিন্তু বামেদের একটা জনভিত্তি তৈরি করে দিয়েছিল। ভূমি সংস্কার বা এই জাতীয় নীতিগুলো, সেগুলোকে কিন্তু অনেকে হিস্টোরিক মাইলস্টোন হিসেবে চিহ্নিত করতেন। কিন্তু সেখান থেকে নিও লেফট বা নতুন বামেরা তারা কোন জায়গায় পিছিয়ে গেলেন? যদি ভালো করে আমরা তাকিয়ে দেখি, এই অভয়া আন্দোলন বা চাকরিহারাদের পাশে থাকার আন্দোলন, সেই আন্দোলন থেকে বামেরা যদি ভোটারদের একটা সামান্যতম অংশের সেন্টিমেন্টকেও নিজেদের দিকে আনতে পারতেন বা পেরে থাকতেন, সেটা কেন শেষ পর্যন্ত ইভিএম বাক্সে তাদের সঙ্গে রইল না? তার কারণটা কি? একেবারে নির্বাচনের শেষ লগ্নে পানিহাটির মতো কেন্দ্রে যখন অভয়ার মা প্রার্থী হচ্ছেন, তখন তাকে বিদ্ধ করে বেঈমান কাকিমা গান, মানুষ কি তার জন্য বামেদের ক্ষমা করেনি? এই কারণগুলো আমরা আলোচনা করছি, কিন্তু ভেবে দেখতে হবে উত্তর খোঁজার জন্য বামেদেরই। যদি নিউমেরিক্সের হিসেবে আসি, সংখ্যাতত্ত্বে, তাহলে দেখব এবারে পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রে 293টায় ভোট হলো। তার মধ্যে 192টা কেন্দ্রে বামেরা প্রার্থী দিয়েছিল, তাদের জোট ছিল আইএসএফের সঙ্গে নওশাদ সিদ্দিকীর। কিন্তু সেই 192টা কেন্দ্রের মধ্যে নিন্দুকরা বলেন বামেরা সব থেকে বেশি প্রচারে জোর দিয়েছিল সেই কেন্দ্রগুলোয়, যে কেন্দ্রগুলো হিন্দু বহুল কেন্দ্র। খুব মন দিয়ে এই অংশটা বোঝার চেষ্টা করুন। বামেরা সেই অংশটায় ভালো করে বুঝুন, বামেরা একদিকে যেমন সংখ্যালঘুদের তাস হিসেবে ব্যবহার করে রাজনীতি করছে, সেই বামেরাই এবারের নির্বাচনে যখন তৃণমূল এবং বিজেপির ন্যারেটিভে একটা গোটা নির্বাচনের টেমপ্লেট সেট হচ্ছে, তখন তারা 192 জন প্রার্থী তাদের দাঁড় করিয়েছিল, বেশিরভাগটাই 80 থেকে 90% একেবারে হিন্দু জনসংখ্যা বহুল বিধানসভা কেন্দ্রগুলোতে। এর কি অর্থ হয়? অর্থাৎ যদি রোয়াকের ভাষায় বলতে হয়, তাহলে বামেরা তৃণমূল এবং বিজেপির যেখানে হিন্দু প্রার্থীদের মধ্যে লড়াই, সেখানে বিরোধী ভোটটা, যে ভোটটা সেফোলজিস্টরা মনে করছিলেন হয়তো বিজেপির দিকে চলে আসবে বা তৃণমূলের বিরুদ্ধে একটা অন গ্রাউন্ড অ্যাজিটেশন বা অ্যান্টি ইনকামবেন্সি ক্রমশ তীব্র হচ্ছে, তখন সেই ভোটটাকে ভাগাভাগি করার জন্য
সেখানে প্রার্থী দাঁড় করিয়েছিলেন, কোথাও নিজেদের স্ট্রং ক্যান্ডিডেটদের দাঁড় করিয়েছিলেন যারা টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বামেদের, এখনকার বামেদের খুব পরিচিত মুখ। আবার কোথাও খুব সুনির্দিষ্টভাবে পকেট অনুযায়ী গোঁজ প্রার্থী তারা বেছেছিলেন। এটাকে বাংলায় একটা চলতি ভাষার শব্দ আছে জানেন তো, মানে ভোটিং স্ল্যাঙে বলতে গেলে ভোট কাটুয়া। বামেরা কিন্তু এবারে অবিকল সেই ভূমিকাটাই পালন করেছে বেশ কিছু কেন্দ্রে। চেঞ্জ ওভারটা তাদের অ্যাপ্রোচেও ছিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা, যার একসময় বাম ঘনিষ্ঠতা খুব প্রবল ছিল, আমরা দেখেছি কি সুন্দরভাবে তিনি আবার তৃণমূল ইকোসিস্টেমের সঙ্গে দীর্ঘদিন ধরে বেশ মিলিজুলি ওয়েতে চলছিলেন। সব্যসাচী চক্রবর্তী থেকে আরও অনেকে, কবি, সাহিত্যিক, প্রাক্তন সাংবাদিক, অনেকে, তারা কলকাতার রাজপথে মিছিল করেছিলেন 2021-এ। বিজেপি চলে আসছে সেটাকে আটকানোর জন্য সেবার বামেদের গলায় স্লোগান ছিল নো ভোট টু বিজেপি। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন চলেছে, হ্যাশট্যাগ নো ভোট টু বিজেপি। সেখান থেকে 2026-এ বামেরা একটা স্টান্স সামান্য চেঞ্জ করেছিল। তারা এবার সরাসরি বলেছিল যদি ভোটটা কোথাও আমাদের নাও দেন, তৃণমূলকে দিন, বিজেপিকে দেবেন না। এটা বোধহয় মানুষ ভালোভাবে নেননি। গতবার তাও একটা লজ্জার আড়াল ছিল, নো ভোট টু বিজেপি অবধি ব্যাপারটা সীমিত ছিল। এবার সরাসরি তৃণমূলকে ভোট দিন, আমাদের যদি দিতে না চান তৃণমূলকে ভোট দিন। এগুলো কি ব্যাকফায়ার করলো? অবশ্যই আলোচনা হবে। বামেরা কেন মেজরিটি হিন্দু ভোট ব্যাংক থেকে বিচ্ছিন্ন? আজকে পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ফলকে বিশ্লেষণ করতে গিয়ে যখন সবাই বারবার বলছেন হিন্দু ভোট কনসলিডেশনের কথা, অর্থাৎ হিন্দুরা ব্লকে জোটবদ্ধভাবে ভোট দিয়েছে। 2021-এ যেটা ছিল 55% হিন্দুর ভোট বিজেপির দিকে, এবারে সেই সংখ্যাটা শেষ পর্যন্ত বোধহয় 65%ও পেরিয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে কোথাও এই সংখ্যাটা এমনও পৌঁছে গেছে 70-এর বেশি। কিভাবে সম্ভব হলো? এই হিন্দু ভোট ব্যাংক একসময় হিন্দু মুসলিম ন্যারেটিভের বাইরেও তো পশ্চিমবাংলায় বাম ভোট ব্যাংক হিসেবে তাঁরা ছিলেন, যেটা সেফোলজিস্টরা মনে করতেন, আমরা বলছি না। তাহলে সেই ভোট ব্যাংক আজকে রাতারাতি হিন্দু ভোট ব্যাংক কি করে হয়ে গেল? এই যে মেজরিটি হিন্দু ব্লক তারা বামেদের দিক থেকে মুখ ফিরিয়েছে, তার কিছু সম্ভাব্য কারণ আইডেন্টিফাই করা যেতে পারে। গত 5 বছরের ছবিটার দিকেই আমরা একটু তাকাই। আমরা কি দেখতে পাই? 2024-এ যখন বাংলাদেশ অশান্ত হয়েছে, পশ্চিমবাংলায় সেই রকম একটা সময় যখন সবাই খুব উৎকণ্ঠার সঙ্গে ঢাকার রাজনীতি ফলো রাখছিলেন, দীপু দাসকে যখন পেয়ারা গাছে বেঁধে জ্বালি দেওয়া হয়েছে, তখন বামেরা কিন্তু খুব একটা প্রতিবাদে সরব হতে পারেননি, তারা সোচ্চার হতে পারেননি। ইনফ্যাক্ট তারা ঢাকার আন্দোলনেও শুরুর দিকে বলছিলেন যে তারা বেশ গর্বিত অনুভব করছেন, কারণ ঢাকার আন্দোলনটা নাকি ছাত্ররা রাজপথে নেমে পড়েছে একটা অদম্য অঙ্গীকার নিয়ে যে তারা দেশের রাজনৈতিক ব্যবস্থা এবং শাসক পাল্টে দেবে। পরবর্তীকালে তারা যখন দেখলেন রাজনীতি অন্যদিকে মোড় নিচ্ছে, ঢাকার আন্দোলন অন্য অভিমুখে এগিয়ে যাচ্ছে, ক্রমশ সেখানে ইসলামী মৌলবাদ ফোরফ্রন্টে চলে আসছে, তখন তারা একটা নিরাপদ দূরত্ব রাখতে চাইলেন। রাজ্যে ফিরে আসা যাক। যখন মুর্শিদাবাদে আগুন জ্বলল, চন্দন দাস, হরগোবিন্দ দাস তারা খুন হলেন, তারা বাম কর্মী ছিলেন, তারা একটাই পার্টি করতেন সারা জীবন, কিন্তু তারা মারা যাবার পর পার্টি তাদের পাশে দাঁড়ায়নি। আমরা খুব অদ্ভুতভাবে দেখেছি, মীনাক্ষী মুখোপাধ্যায়কে যখন সাংবাদিক প্রশ্ন করছেন, তিনি খুব অদ্ভুতভাবে শাক দিয়ে মাছ ঢাকার মতো বলার চেষ্টা করছেন, হিন্দু চন্দন দাস বা হরগোবিন্দ দাস মারা গেছে প্রশ্ন কেন করছেন? মানুষ মারা গেছে। এই মানুষ মারা যাওয়াটা কিন্তু বামেদের ক্ষেত্রে 1 লাখ মারা গেলে হয় না। খুব অদ্ভুত। তখন কিন্তু তারা 1 লাখ মারা গেছে বলেন। আবার যদি একটু অন্য বিষয়ের দিকে তাকান, এই চন্দন দাস, হরগোবিন্দ দাসদের হয়ে আদালতে যাদের মামলা করতে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের দলের কর্মীদের পাশে দাঁড়াননি। উল্টে আমরা দেখেছি সেই খুনিদের হয়ে মামলা লড়ছেন
কোনো একজন বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বিখ্যাত আইনজীবী। এইগুলোর সবকটার একটা সফট মেসেজিং থাকে, সেগুলো জনমানসে কিভাবে ব্যাখ্যা হয়েছে, কিভাবে মানুষ সেগুলোকে নিজের মতো বিশ্লেষণ করেছে, সেগুলো বামেরা বুঝতে পারছেন নির্বাচনের ফলাফল দেখে। এই যে বলছিলাম যে বৃহত্তর হিন্দু ভোট ব্লক থেকে কেন ক্রমশ বামেরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনি গত 5 বছরে বামেদের মুখে যতবার গাজা বা প্যালেস্টাইন শুনেছেন, ততবার বাংলাদেশ শুনেছেন, ভেবে দেখুন তো। একদম উঠতি বামেরা যারা কলেজে বা ইউনিভার্সিটিতেও স্লোগানে একেবারে চারদিক ভরিয়ে দেন, যারা টি শার্টে সোশ্যাল মেসেজিং নিয়ে ক্যামেরার সামনে আসেন, যারা যাদবপুর 8বিতে মিছিলে হাঁটেন, তারা যতবার গাজার কথা বলেন, যতবার প্যালেস্টাইনের মানবাধিকারের কথা বলেন, ততবার কি তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন নিয়ে মুখ খোলেন? কেন খোলেন না? আমরা দেখেছি বামেদের গলায় গত 5 বছরে আরও কিছু অদ্ভুত ফেনোমেনা। বাংলাদেশ ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, যদি একটু দেশের কথা ভাবেন, একটা অপারেশন সিন্দুর হলেও বামেরা কখনো কখনো এমন কোনো মন্তব্য করে ফেলেন যেটা হয়তো অনেকেই দেশের সেনার বিরোধী, সেনার মনোবল ভাঙা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেশ বিরোধী হিসেবেও চিহ্নিত করেন। বামেদের তরফ থেকে অবশ্যই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয় পরে যে এটা পার্টির লাইন নয়, এটা কারুর ব্যক্তিগত মন্তব্য, কিন্তু ড্যামেজ যেটা হওয়ার সেটা কিন্তু ততক্ষণে হয়ে যায়, জানেন তো। বামেরা যখন ওই শুদ্ধিকরণের কথাটা বলেন বারবার, তখন তারা এই প্রসঙ্গগুলো বোধহয় ভুলে যান, শর্ট টার্ম মেমোরি লসের মতো। এই হিন্দু বিরোধী যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা খুব স্লোলি বামেদের সঙ্গে আস্তে আস্তে স্টিকারের মতো সেঁটে গেছে। একই সঙ্গে সেঁটে গেছে দেশ বিরোধী তকমাটাও। তার জন্য কি তাঁরা দায়ী নন? আজকে যেভাবে তারা হিন্দু বা হিন্দুত্ব নিয়ে, বিজেপির রাজনৈতিক লাইন নিয়ে বা আরএসএসের মতাদর্শ নিয়ে আক্রমণের রাস্তায় যান, যতটা আগ্রাসী হন, পশ্চিমবাংলার ক্ষেত্রে তার উল্টো ছবি আমরা কিন্তু কখনো দেখি না। সেটা পাক সার্কাসের ঘটনার ক্ষেত্রেও দেখি না, মোথাবাড়ির ক্ষেত্রেও আমরা দেখতে পাই না, বেলডাঙ্গার ক্ষেত্রেও দেখতে পাই না। খুব আশ্চর্যজনক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেভাবে ধর্মতলায় দাঁড়িয়ে বিফ খান এবং তার সপক্ষে কথা বলেন, বা কখনো সরস্বতীকে বিদ্রূপ করেন, তাকে যদি কেউ সরাসরি পোর্ক খাওয়ার কোনো ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানান, বিকাশবাবু কি সেই আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন? বোধহয় না। পুরনোপন্থীরা বলতেন যে বামেদের ভিত্তিটাই, বামেদের রাজনীতির ভিত্তিটাই চিরকাল গণ আন্দোলন। সেটা রাস্তা থেকে শুরু করে নাটক, থিয়েটার, কলেজ রাজনীতি, কারখানার লেবার ইউনিয়ন থেকে শুরু করে অটো, ট্যাক্সি, বাস, সব ধরনের ইউনিয়নে গণ আন্দোলনই বামেদের চালিত করে। এখন আমরা তার উল্টো ছবিটা দেখতে পাই। নিও লেফটের জমানায় বামেরা বছরে একটা ব্রিগেড করে, ভিড় হয় সেখানে, আর বাকি সময় বামেদের আপনি কোথায় পাবেন? ওই যে বললাম, দু একটা অভয়া বা চাকরিহারাদের আন্দোলন হয়তো ব্যতিক্রমী ধরতে হবে 5 বছরে, কারণ বাকি সময়টা আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে বামেদের পাবেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তারা নিয়মিত বিপ্লব করেন। এই বিপ্লবগুলো ফেসবুকে যখন বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ধর্মী বিপ্লব হয়, ট্রেন্ড তৈরি হয়, কোনো আন্দোলনকে ট্রেন্ডিং করে দেওয়া হয়, তখন অনেকে কিন্তু বামেদের ন্যারেটিভে একটা আশ্চর্য দম্ভ খুঁজে পান। বারবার তারা কি ভুল ইস্যু পিক করেন? এটা কিন্তু একটা প্রশ্ন। ছোট্ট একটা উদাহরণ দিই, যে বুদ্ধবাবু 2011-এ তাকে নির্বাচনে হার মানতে হলো, সরকারের পতন হলো, সেই বুদ্ধবাবু কিন্তু
শেষ নির্বাচনটা যে ইস্যুতে লড়ছিলেন সেটা হচ্ছে রাজ্যে তিনি শিল্পায়ন চান। একসময় বামেরা প্রাউডলি বলতো, গর্বের সঙ্গে বলতো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। টাটার ন্যানো কারখানা সিঙ্গুরে প্রবলভাবে চেয়েছিলেন বুদ্ধবাবু। আর আজকে সেই বামেরা যারা নিজেদের শিল্প বান্ধব প্রজেক্ট করতে চায়, যারা বারবার খোঁচা দিত মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিমুখ বা তিনি শিল্প আনতে পারেন না, তার আমলে একটা ভাতার সাম্রাজ্য হয়েছে, সেই বামেদের ট্র্যাক রেকর্ড, তাদের ইতিহাসটা একটু তাকানো যাক। নিও লেফটদের কথা বলছি, পুরনো বামেদের কথা নয়। তারা কিন্তু দেখবেন প্রত্যেক দিন তাদের সোশ্যাল মিডিয়া বা ওয়ালগুলো আম্বানি আদানিকে গালিগালাজ করে ভরিয়ে দিচ্ছেন। মানুষের কাছে কি বার্তা যায়? বামেরা আদৌ শিল্পের পক্ষে না বিপক্ষে? খুব কনফিউজিং একটা স্টেট। নতুন ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রেও খুব কনফিউজিং একটা জায়গা। যিনি প্রথমবার ভোট দিতে যাচ্ছেন তিনি কি চাহিদা রাখবেন বামেদের থেকে? সেই জন্যই বোধহয় নতুন ভোটাররাও আর খুব একটা বামেদের দিকে তাকাচ্ছেন না। শুধুমাত্র 60-70 পেরিয়ে যাওয়া সেই সব মুখগুলো যারা একসময় হয়তো প্রমোদ দাশগুপ্ত বা জ্যোতি বসুকে দেখেছিলেন, হয়তো তারাই ওই 4 কয়েক পার্সেন্টের মধ্যে বা 5 কয়েক পার্সেন্টের মধ্যে লুকিয়ে রয়েছেন। এখন প্রশ্ন হলো, রাজনীতি তো সবসময় একটা সম্ভাবনার খেলা। সেখানে কোনো কিছুই চূড়ান্ত, আলটিমেট বা শেষ বলে কিছু হয় না। যেখানে তৃণমূল ক্রমশ কোণঠাসা হয়েছে রাজ্যে, বিজেপি ক্ষমতায়, নতুন একটা সরকার সবে জার্নি স্টার্ট করেছে, সেখানে বিরোধীর ভূমিকাটা আসলে কারা নেবে? বামেরা কি সেটা নিতে পারবে? এই প্রশ্নটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিরিখে $1 মিলিয়ন প্রশ্ন। বিজেপি 3 থেকে 77 হয়ে 207 হতে পেরেছে। 0 থেকে 1 হওয়া বামেরা কি আবার তাদের পুরনো জায়গাটা ফিরে পেতে পারে? এই প্রশ্নটা কিন্তু নির্ভর করবে অনেকগুলো ইকুয়েশনের উপর। তবে অবশ্যই শুদ্ধিকরণ হোক বা আবার নতুন করে পুনর্গঠন, যদি সেই পুরনো বোতলে বা রাদার নতুন বোতলে পুরনো মদ বামেরা বিক্রি করার চেষ্টা করে, সেই এক সংখ্যালঘু তাস, সেই এক নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করে, সেটা কি আদৌ ডিভিডেন্ড দেবে? একটা ফর্মুলা, যে ফর্মুলায় অঙ্ক বারবার ভুল হচ্ছে, সেই ফর্মুলায় অঙ্কটাকে আরও দীর্ঘায়িত করার শেষে কি সঠিক উত্তর পাওয়া যায়? বিচার করবেন আপনারা। কেমন লাগছে আমাদের এই পর্বগুলো? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত জানতে পারলে আমাদেরও অনেক কিছু হিসেব নিকেশ করতে সুবিধে হবে। অবশ্যই অন্য সমস্ত শোয়ের থেকে আমরা একটু আলাদাভাবে ভাবার এবং ভাবানোর চেষ্টা করছি, কারণ ওই যে বলি, প্রত্যেকটা পর্ব শেষে খবরের বাঁ দিক দেখানোর জন্য আপনার সামনে তো একটা আস্ত মিডিয়ার ইকোসিস্টেম রয়েছে। আমি আপনাদের কাছে প্রত্যেক দিন নিয়ে আসি খবরের ডান দিকটা, সেই ডান দিকটা যেটা নিয়ে বোধহয় অনেকেই আলোচনা করতে একটু আড়ষ্ট বোধ করেন। ইউটিউবে আমরা আছি, খবরের ডান দিক। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকেও একই সঙ্গে, ইউটিউবের সঙ্গেই আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও একই সঙ্গে একই টাইমে আপলোড করা হয়, সেখানেও লাইক ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবার এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।